আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। আমাদের বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যেই সাবজেক্টগুলোর ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে রাকিবস ক্লাসরুমে তোমরা সেগুলো দেখতেছো। আ তোমাদের যে ভয়ের সাবজেক্টগুলো আছে তার মধ্যে বাংলা অন্যতম। আর বাংলা থিওরিক্যাল টপিকগুলো আলোচনা হচ্ছে। তো আমাদের কিন্তু বাংলা ব্যাকরণের যে এমসিকিউতে কিন্তু অনেক ভুল হয়। কেন ভুল হয়? আমরা ইতোমধ্যে ২ টা ক্লাসে প্রত্যেকটার টপিক শেষে কিন্তু হচ্ছে ওই রিলেটেড কোয়েশ্চেনগুলো সলভ করে কিন্তু দেখাইছি। যে আমার যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমার জন্য সলভ করাটা ইজি। তো আজকে তারই ধারাবাহিকতা আমরা আলোচনা করব হচ্ছে বর্ণের উচ্চারণ, যেটা হচ্ছে অষ্টম, সপ্তম ও অষ্টম পরিচ্ছেদ তোমাদের বইয়ের। শুরু করি আমরা বর্ণের উচ্চারণ। প্রথমেই দেখো এই যে একটা ছবি, এই ছবিটাই এনাফ। মানে এই ছবিটাই হচ্ছে কি কমপ্লিট, মানে এখান থেকেই কমন, তোমার আর কিচ্ছু লাগবে না, এখান থেকে কমন। এখন দেখো এখানে কি বোঝাচ্ছি আমি এই ছবিটার মধ্যে, দেখো প্রথমে দেখো উচ্চারণ স্থল। উচ্চারণ স্থল মানে বুঝো, মানে আমরা যেভাবে ধ্বনিগুলো উচ্চারণ করি, যার মাধ্যমে উচ্চারণ করি। তো দেখো কণ্ঠ ক খ গ ঘ ঙ, তালব্য মানে বুঝো তো, তালু বুঝো না? তালু, এই যে দেখো তালু, জিহ্বার তালু উচ্চারণ মানে ব্যবহৃত হয়। চ ছ জ ঝ ইয়। মূর্ধ মানে এই দেখো মূর্ধন্য। দন্ত মানে দাঁত, দাঁত থেকে উচ্চারণ করি আমরা। তারপর কি বলতেছি আমরা, দেখো ওষ্ঠ, ওষ্ঠ মানে কি ঠোঁট, ওষ্ঠ মানে কি ঠোঁট। তাহলে এই হচ্ছে উচ্চারণ স্থল। উচ্চারণ স্থল আমরা কয়টা পাইলাম? তাহলে 5টা। উচ্চারণ স্থল হচ্ছে আমরা পাইলাম 5টা, আমরা পরবর্তীতেও পাবো, এটা বোঝার জন্য। আচ্ছা দেখো প্রথম 2টা হচ্ছে অঘোষ, পরের 3টা হচ্ছে ঘোষ। বললাম প্রথম 2টা কি অঘোষ, পরের 3টা হচ্ছে কি ঘোষ। এটা মনে রেখো। স্বরতন্ত্রী অনুরীত হয় ইত্যাদি ইত্যাদি। অল্প প্রাণ মহাপ্রাণ জিনিসটা কি মনে রাখবা এভাবে, মহাপ্রাণের মধ্যে এইচ উচ্চারণ হয়। এইচ, যত মহাপ্রাণ আছে সবগুলোর মধ্যে এইচ উচ্চারণ হয়। কিভাবে? ধরো আমি ইংরেজিতে লিখলাম খ, এই দেখো খ, খটাকে তুমি কিভাবে লিখবা বলো তো? কে এইচ। আমি লিখলাম ভ, তুমি কিভাবে লিখবা বলো তো? বি এইচ। যত মহাপ্রাণ ধ্বনি আছে সবগুলোর মধ্যে হচ্ছে এইচ উচ্চারণ হয়। নাসিক্য মানে কি নাক, নাসিক্য মানে কি নাকে লাগা যেটা হয় উয় মধ্যাহ্ন দন্তন্য ম। তাহলে এই দেখো যদি তোমাকে বলা হয়, খেয়াল করো একটা কোশ্চেন, যে অঘোষ, অঘোষ মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণ এবং হচ্ছে তালব্য, তার কোন বর্ণটা? কি বলতেছি আমরা, দেখো অঘোষ মহাপ্রাণ আবার কি তালব্য। তো আমরা জানি বর্গের প্রথম 2টা হচ্ছে অঘোষ, তার মানে এই সিরিয়ালে আমার আছে। 2 নম্বর আমরা কি বলছি? মহাপ্রাণ, তার মানে দেখো এটা যেহেতু অল্প প্রাণ, এটা মহাপ্রাণ আমার এই সিরিয়ালে আছে ক। তারপর কি বলছি? তালব্য, তালব্য কোনটা? এইটা, তার মানে অঘোষ মহাপ্রাণ তালব্য কোনটা হবে বলতো? ছ। ঠিক আছে, এরকম তুমি কুইজ আসতে পারে। ঠিক আছে, ঘোষ অল্প প্রাণ নাসিক কণ্ঠ, ঘোষ ধরো প্রথমে কি ঘোষ, তারপর কি বললাম? অল্প প্রাণ। আচ্ছা অল্প প্রাণ, এবার বললাম কণ্ঠ, তাহলে কোনটা হবে বলতো? গ। এভাবেই কিন্তু তোমাদের এমসিকিউ গুলো আসে। তাহলে গেল। তারপর দেখো তুমি মনে রাখবা কোন জিনিসটা, এই 3টা জিনিস মনে রাখতে হবে তোমার। এবার এই বিষয়গুলো মনে রাখবা একটু কষ্ট করে। দেখো এই যে এইটা, এই 3টা হচ্ছে অল্প প্রাণ, আর হটা হচ্ছে মহাপ্রাণ। হটা মহাপ্রাণ আর এই 3টা হচ্ছে অল্প প্রাণ। তোমার বইয়ের মধ্যে যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞাগুলো বিস্তারিত বোঝানো হবে। সংজ্ঞা বোঝার আগে আগে এটা দেখো। এরপর ধরো এই দেখো তাড়নাজাত ধ্বনি। তাড়নাজাত ধ্বনি কি? দেখো এই যে ডয় শূন্য র, ঢয় শূন্য র। কম্পন, দেখো র উচ্চারণের সময় কেঁপে উঠে কিনা জিহ্বাটা, র উচ্চারণের সময় দেখো কেঁপে উঠে, এটা কম্পনজাত ধ্বনি। ল উচ্চারণের সময় দেখো ল, দেখো জিহ্বাটা কি হয়? তারল্য, মানে পাশে ধ্বনিগুলো সরা যায় ল। পরাশ্রয়ী মানে বুঝো, পরাশ্রয়ী মানে হচ্ছে নির্ভরশীল। পরাশ্রয়ী মানে হচ্ছে কি নির্ভরশীল, এটাকে বলা হচ্ছে পরাশ্রয়ী। অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। তারপর দেখো এই যে ঘৃষ্ট বর্ণ, অন্তস্থ বর্ণ, এটা তোমার নাই। এই যে অন্তস্থ বর্ণ যেটা, এইটা তোমার নাই। ঘৃষ্ট বর্ণ এইটা তোমার নাই। তবে আর এই দেখো যে অযোগ বাহ, এই 3টা তোমার নাই। তবু আমি 4টা কমপ্লিট করার জন্য হচ্ছে এখানে দিছি। তোমার কি তাড়না আছে, কম্পন আছে, উষ্ণ আছে, পার্শ্বিক বা তরল আছে, আর পরাশ্রয়ী আছে। এই 4টা যদি তোমার মনে থাকে, ইনশাল্লাহ এই রিলেটেড যত এমসিকিউ কোয়েশ্চেনে আসুক না কেন তুমি ইজিলি পারবা। এবার আমরা মেইন পড়ায় যাই। দেখো
উচ্চারণের স্থান অনুসারে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। ব্যঞ্জন বর্ণকে 4 ভাগে ভাগ করা হয়, 4টা ধরনের। দেখো, উচ্চারণ স্থান অনুসারে আমরা জানি উচ্চারণ স্থান অনুসারে কয়টা? 5টা। 5টা উচ্চারণের প্রকৃতি অনুসারে, ধ্বনির কম্পন মাত্রা অনুসারে, ধ্বনি সৃষ্টির বায়ু প্রবাহের মাত্রা অনুসারে। বায়ু প্রবাহটা বলে রাখি, এটা হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ আর কি বললাম? মহাপ্রাণ। ঠিক আছে? আর এই যে এইটা হচ্ছে ঘোষ অঘোষ। তারপর দেখো আমরা কি আলোচনা করি। দেখো, উচ্চারণ স্থল অনুসারে ভাগ করতেছি। দেখো, ওষ্ঠ ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, কণ্ঠ ব্যঞ্জন, আল্লাহরি কণ্ঠ নালীয় ব্যঞ্জন। কি যে একটা ঝামেলা। ঠিক আছে, কিচ্ছু না। দেখো, এই যে ঝামেলা শেষ। এই যে এই চার্ট দেখো, শেষ এই চার্ট। ওষ্ঠ ব্যঞ্জন, ওষ্ঠ মানে কি বলতো? ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ওষ্ঠ মানে কি বলছিলাম? ঠোঁট। দেখো, ঠোঁট দিয়া কোন ব্যঞ্জন বর্ণগুলো হয় দেখো তো? প ফ ব ভ ম, শেষ। প ফ ব ভ ম, দেখছে? বাস। এখানে কি দেখো, মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা? নিচের ঠোঁট। আর উপর গৌণ বাক প্রত্যঙ্গটা উপরের ঠোঁট। মানে প উচ্চারণের সময় ভাষাবিদরা দেখছে যে নিচের ঠোঁটের জোরটা বেশি থাকে। প, ব, ফ, হ্যাঁ, নিচের ঠোঁটের। যেমন দেখো, ফ, ফ উচ্চারণে ফ বড়টা কিন্তু দেখো, ফ, ফ উচ্চারণে দেখো তোমার দাঁতটা কিন্তু নিচের ঠোঁটের সাথে লাগে। ফ এভাবে কিন্তু উচ্চারণ করো না, ঠিক না? বা ভ উচ্চারণের সময় যদিও 2টা ঠোঁট লাগে, ফটা দিয়ে ভালো বুঝবা, হ্যাঁ, যে কি নিচের ঠোঁটের প্রাধান্যটা বেশি থাকে। গেল। দন্ত মানে কি? কি? দাঁত। দন্ত মানে হচ্ছে কি? দাঁত। আমরা জানি কি? ত থ দ ধ। বাকি রইল কোনটা? 9টা বাদ দিয়ে রাখছে, কারণ 9টা তো আমরা জানি নাসিক্য। দন্তমূলীয় ব্যঞ্জন কোনটা? জীবের ডগা। ভালো কথা। দন্তমূল কি কি আছে? র। এইটা আমরা একটু মনে রাখবো। এইটা আমাদের কাছে একটু ব্যতিক্রম লাগবে। এইটা, হ্যাঁ, এইটা আমরা মনে রাখবো। মূর্ধন্য ব্যঞ্জন কোনটা? আমরা জানি ট ঠ ড ড। ট ঠ ড ড মূর্ধন্য ব্যঞ্জন। আর মনে রাখবা, ডয়ের সাথে যেমন ঢয়ের মিল আছে, ডর সাথে ঢয় শূন্য র মিল আছে। আচ্ছা, গেল। তালব্য ব্যঞ্জন আমরা কি? তালু। তালুগুলো কি কি? চ ছ জ ঝ আমরা আগে পড়ছি। ইও তো নাকে লাগে, ওটা আমার দরকার নেই। ব্যতিক্রম কোনটা আমাদের? তালব্যটা মনে রাখবা। আমাদের মনে রাখতে হবে শুধু ব্যতিক্রম। দেখো, এই যে এখানে কিন্তু দেওয়া আছে, দেখছো? এই যে এখানে কিন্তু এগুলো দেওয়া আছে। আমরা এই চার্টের সাথে যেটা ব্যতিক্রম ওগুলো শুধু মনে রাখবো। কণ্ঠ ব্যঞ্জন মানে কি? আমরা জানি ক খ গ ঘ উ, কণ্ঠ ব্যঞ্জন। ঠিক আছে, তার মানে এখানে আমার কিছু মনে রাখার দরকার নেই। কণ্ঠ নালীয় ব্যঞ্জন, এটা হচ্ছে হ। এটা আমার ব্যতিক্রম। তার মানে এই চার্টগুলোর মধ্যে আমার জাস্ট এই তথ্যগুলো মনে রাখবো আমরা। হ, স আর ন র ল দন্তস্ব। এই চার্ট, এই কয়েকটা, ঠিক আছে? এই 3টা চার্টের আমরা মনে রাখবো, ঠিক আছে? আর কিছুই না। তোমরা ওই যে মাখরাজ পড়ছিলে না? মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইনা, এই টাইপের, ঠিক আছে? এই টাইপের। দেখো, দন্ত দিয়া বা মূর্ধনিয়া যা আছে সবগুলার মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা? দেখো, কি? জীবের ডগা, মুখ্য বাক প্রত্যঙ্গ। তালব্য টম্প যা আছে সব জিহ্বার কাজ, ঠিক আছে? এখন ঝামেলা হচ্ছে, তোমাকে যদি কঠিন কোশ্চেন করে কোনটা গৌণ বাক প্রত্যঙ্গ, কোনটা হচ্ছে মুখ্য বাক প্রত্যঙ্গ, সেটা তোমার জন্য মনে রাখাটা বেশ টাফ এটা। যাই হোক, এবার দেখো ওষ্ঠ ব্যঞ্জন। দেখো, যেসব ব্যঞ্জনের সময় ঠোঁট 2টা কাছাকাছি আসে সেটাই হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। থিওরি। দন্ত ব্যঞ্জন, জীবের ডগা উপরের পাটির সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তথদ। দন্তমূলীয় ব্যঞ্জন, এই দেখো, এই যে বাধা সৃষ্টি করে হাবিজাবি ইত্যাদি, রাত নাত ইত্যাদি ইত্যাদি দন্তমূলীয় ব্যঞ্জন। এই দেখো, এই যে দন্তমূলীয় ব্যঞ্জন, দেখছো এটা। মূর্ধন্য ব্যঞ্জন আমার থিওরি জানা দরকার নাই। তালব্য ব্যঞ্জন ইত্যাদি ইত্যাদি করে। কণ্ঠ ব্যঞ্জন ক খ গ ঘ উ আমরা জানি। কণ্ঠ নালীয় ব্যঞ্জন জাস্ট এই যে হ, কণ্ঠ নালীয় ব্যঞ্জন হ, শেষ। এবার দেখো, উচ্চারণের প্রকৃতি অনুসারে বিভাজন করতেছে। দেখো, উচ্চারণের সময় ঠোঁট, জিহ্বা, জিহ্বামূল ইত্যাদি বাক প্রত্যঙ্গের আকৃতিগত কি হয়? পরিবর্তন হয়। এই পরিবর্তন অনুসারে কয়টা ভাগে ভাগ আছে? দেখো, স্পৃষ্ট ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, হাবিজাবি ইত্যাদি। কম্পিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন, ঠিক আছে? এই দেখো, এই যে তোমাদের যে 4টা দিছিলাম না, এই দেখো, এই দেখো, এই যে এইগুলাই কিনা দেখো তো, এই যে নাসিক্য ব্যঞ্জন, তাড়নাজাত ব্যঞ্জন, কম্পিত, উষ্ম, এইটাই, এই 4টাই। দেখো, এবার আমরা দেখি স্পৃষ্টধ্বনি কি কি আছে। একেবারে সহজ। ওষ্ঠ স্পৃষ্টধ্বনি আগের গুলাই প ফ ব ভ, দন্ত ত থ দ দ, মূর্ধ স্পষ্ট, দেখছো?
ট ঠ ড ড চ ছ জ জ খ গ ইহ, ঠিক আছে? তার মানে এখানে দেখো স্পৃষ্ট ধ্বনি কয়টা? আমরা পাচ্ছি হচ্ছে 20টা। স্পৃষ্ট ধ্বনি আমরা কয়টা পাচ্ছি? 20টি এক ইয়াতে, ঠিক আছে? গেল। নাসিক্য ব্যঞ্জন কোনটা বলো তো? নাসিক্য ব্যঞ্জন এই যে এই তিনটা হচ্ছে নাসিক্য বর্ণ। এখন তোমার প্রশ্ন আসতে পারে, স্যার ইও কোথায় গেল, ঠিক না? ইও কোথায় গেল, তারপর কি মূর্ধন্য কোথায় গেল? দেখো ও আর ইও উচ্চারণ সেম, ঠিক না? মূর্ধন্য দন্তন্য উচ্চারণ সেম, এই জন্য আমরা এখান থেকে ইও বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে মূর্ধন্য বাদ দিয়ে দিচ্ছি। এইটা বাদ দিয়ে হচ্ছে আমরা কয়টা পাচ্ছি? 3টা পাচ্ছি। কি কি? ম ন উ, ম ন উ। উষ্ম ব্যঞ্জন কোনটা বলো তো? দেখো উষ্ম ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন হচ্ছে কয়টা? এই যে স স হ, স স হ। এখন তোমার প্রশ্ন আসতে পারে মূর্ধন্য স কই? আমরা জানি মূর্ধন্য স আর তালব্য স্বর উচ্চারণ সেম, মূর্ধন্য স আর তালব্য স্বর উচ্চারণ সেম, এই জন্য আমরা উষ্ম ব্যঞ্জন দিচ্ছি। এটা পার্শ্বিক ধ্বনি কোনটা? ল, এই দেখো পার্শ্বিক ধ্বনি। কম্পিত ব্যঞ্জন ধ্বনি কোনটা? র। তাড়িত ব্যঞ্জন ধ্বনি কোনটা? ঢয় শূন্য র, ঢয় শূন্য র। তাড়িত ব্যঞ্জন ধ্বনি কি কি? ঢয় শূন্য র, ঢয় শূন্য র। শেষ। তোমাদের সংজ্ঞা মনে রাখা দরকার নেই, জাস্ট কোন ধ্বনি কোনটা একটু মনে রাখলেই চলবে, আর কিছু না। এবার দেখো ধ্বনির কম্পন মাত্রা অনুসারে বিভাজন, ঘোষ অঘোষ। আমরা জানি অঘোষ কোনটা? প্রথম দুইটা। অঘোষ কোনটা থাকে? প্রথম দুইটি, প্রথম দুটি হচ্ছে কি? অঘোষ। আর পরের তিনটি কি বলেন তো? পরের তিনটি হচ্ছে কি? ঘোষ। অঘোষ ঘোষ। শেষ। এটা দেখো, এই যে তুমি দেখো এই যে ব ভ ম দেখছো অঘোষ, দ ধ ন দেখছো অঘোষ, র ল ড এটা আমার একটু ব্যতিক্রম লাগবে, র ল এটা ব্যতিক্রম, হাবি যাবে জ ঝ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এবার দেখো বায়ু প্রবাহ অনুসারে অল্প প্রাণ মহাপ্রাণ। মহাপ্রাণ আমরা চিনব কিভাবে বলতো? এইচ এর উচ্চারণ। মহাপ্রাণ কোনটা? এইচ উচ্চারণ। যেমন দেখো এই যে এখানে দেখো ফ থ ঢ ইত্যাদি সবগুলো এইচ এর উচ্চারণ আছে। হ এটাতে এইচ উচ্চারণ এমনিতে আছে, হয়তো এই জিনিসটা আমরা একটু বুঝতে ভুল করবো, এটা ঢয় শূন্য র। আর অল্প প্রাণ কি? যেখানে কোনো এইচ এর উচ্চারণ নাই, ফ ব ত ত দেখো কোনো এইচ এর উচ্চারণ নাই, তুমি জাস্ট এইটা মনে রাখবা। আর হচ্ছে এই যে এইটা মনে রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম, তালব্যস্যটা এখানে একটু ব্যতিক্রম, হ্যাঁ? এটা ইংরেজি ধ্বনির সাথে মিলাইলে হবে না। এবার দেখি আমরা প্রশ্নগুলো একটু। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটা? আমরা জানি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ল, আর রটা হচ্ছে কি? কম্পন, যেহেতু এটা কাঁপাকাঁপি করে। এটা হচ্ছে কি? তাড়না এইটা। আর এটা একদিকে মহাপ্রাণ, 2 নম্বর হচ্ছে কি? এটা কণ্ঠনালীয়, কণ্ঠনালীয় হটা, হ্যাঁ? এই ঠিক আছে, দেখো ল। ঘোষ ব্যঞ্জন ধ্বনির গুচ্ছ কোনটা? আমরা জানি ঘোষ কোনগুলা বলতো? পরের তিনটা। ঘোষ কোনগুলা বলতো? পরের তিনটি। এটা হচ্ছে ঘোষ। তাহলে কি হবে বলতো? ঘোষ। পরের তিনটা কোন জায়গায় আছে বলতো? পরের তিনটা এই যে দেখো তো, ঘোষ অঘোষ, সরি পরের তিনটা না, প্রথম দুইটা। ঘোষ হচ্ছে কি? প্রথম দুইটা, ঘোষ অঘোষ। আমি কি এখানে কি ভুল লিখছিলাম দেখি? এই পরের তিনটা না, এটা হচ্ছে প্রথম দুইটা, হ্যাঁ? ব ভ ম, হ্যাঁ ঠিক আছে তো, প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে ঘোষ কোনটা হবে? ঘোষ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কি? পরের তিনটা। তাহলে পরের তিনটার মধ্যে কি কি আছে দেখি আমরা। পরের তিনটার মধ্যে আছে হচ্ছে চ ছ, আমাদের মনে হয় এইটা আছে, হ্যাঁ এইটা। হ্যাঁ ঘোষ হচ্ছে পরের তিনটা, পরের তিনটি এইটাই, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন স্বরধ্বনি কোনটা? ওষ্ঠমানি কোনটা? ওষ্ঠমানি হচ্ছে ঠোঁট। তাহলে কি? প ফ শেষ, প ফ। আমরা জানি স্পৃষ্টর মধ্যেও প ফ থাকবে, তাহলে কোনটা হবে বলতো? প ফ ব বর মধ্যে কোনটা? প্রথমটা ব। কোমল তালু ও জীবমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারণ? কোমল তালু ও জীবমূল কি হবে অ্যান্সার? কণ্ঠধ্বনি। মুশকিল এটা দ্বারা। তাড়িত ব্যঞ্জন ধ্বনি কোনটা? আমরা জানি ঢয় শূন্য র হচ্ছে তাড়িত ব্যঞ্জন ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মুর্দার সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কি বলে? মুর্দার সাথে লেগে। তাহলে কি হবে? এটা মূর্ধন্য ধ্বনি, মানে ট ঠ ড ড। নিচের কোনটি উষ্ম ধ্বনির উদাহরণ? নিচের কোনটা উষ্ম জানি? আমরা কোনটা জানি? স স হ, স স হ। আর এই যে এটা, এটা হচ্ছে পরাশ্রয়ী, এইটা হচ্ছে আমরা জানি কি? পরাশ্রয়ী ব্যঞ্জন বর্ণ। কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই? কোন বর্ণের কোনো ধ্বনি নেই বলতো? ইও। ইওর কিন্তু কোনো নিজস্ব ধ্বনি নেই, ইও। এটার উচ্চারণটা হবে অর মতো হয় এটা, আবার নর মতো হয়, ইও।
ঘোষ ব্যঞ্জন কোনগুলা? ঘোষ বলছি, তাহলে ঘোষ কোনগুলা বলো তো? পরের তিনটা, ঠিক না? পরের তিনটার মধ্যে কোনটা হবে দেখো, এটা হচ্ছে গ ঘ, গ ঘ। কোনগুলো তাড়িত ব্যঞ্জন? আগের মতো ঢয় শূন্য র, ঢয় শূন্য র। মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা? মূর্ধন্য কোনটা আমরা জানি? ট ঠ ড ড, মূর্ধ ট ঠ, কারণ এটা হচ্ছে দন্ত, এটা দন্ত, এটা দন্ত মূলীয়, ঠিক না? এটা দন্ত মূলীয়, আর এটা হচ্ছে তালব্য, এটা হচ্ছে তালব্য। অ্যান্সার কোনটা? ট ঠ ড ড। র কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? আমরা জানি র হচ্ছে কি কম্পিত, ঠিক না? র। আর পার্শ্বিক ধ্বনির উদাহরণ কোনটা? ল, পার্শ্বিক ধ্বনির উদাহরণ। কোন বর্ণটি দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন? দাঁত থেকে উচ্চারণ হয়েছে কোনটা? দাঁত থেকে উচ্চারণ হয়েছে কোনটা? স্পৃষ্ট ব্যঞ্জন, দাঁত। তাহলে কি হবে? দন্তমূলীয় আমরা জানি কি? ত, ত থ দ দ, এটাই তো দন্ত। দন্তমূলীয় ব্যঞ্জন বর্ণের মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা? এই একটা লাগছে, এটা ঝামেলা। জিহ্বার ডগা, মুখ্য বাক প্রত্যঙ্গ। হাতি শব্দের হ কোন ব্যঞ্জন ধ্বনি? আমরা জানি কণ্ঠনালীয়, কণ্ঠনালীয়। কোনগুলা শীষ ধ্বনি? শীষ ধ্বনি কোনটা? স স, দুইটা স হচ্ছে শীষ ধ্বনি, আর তিনটা স আর হ মিলে হচ্ছে ঊষ্মধ্বনি। কোনগুলা অঘোষ ব্যঞ্জন? অঘোষ কোনটা আমরা জানি? প্রথম দুইটা। অঘোষ হচ্ছে প্রথম দুইটি। তাহলে কি হবে? অঘোষ প ফ, প ফ, কারণ দটা হচ্ছে 3 নম্বর বর্ণ, ঠিক না? দ। স স হ, এই তিনটা কোন ধ্বনির উদাহরণ? আমরা জানি ঊষ্ম ব্যঞ্জন, স স হ। ঠোঁট দুইটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করলে কোন ধ্বনি? ঠোঁট কাছাকাছি আসবে, তাহলে কি হবে? ওষ্ঠ। যেহেতু ঠোঁটের কথা আসছে, তার মানে কি এটা ওষ্ঠ হবে। মহাপ্রাণ ব্যঞ্জন, মহাপ্রাণ জানি আমরা কি বলছিলাম? এইচ এর মতো উচ্চারণ থাকবে, এইচ, তাহলে কোনটা হবে? ফ। তারপর তালব্য ব্যঞ্জন বর্ণ কোনটা? তালব্য ব্যঞ্জন বর্ণ কোনটা আমরা জানি কি? চ ছ জ, ঠিক না? চ থেকে চ ছ জ, হ্যাঁ, চ ছ জ ঝ, তাহলে কোনটা হবে আমাদের? জ। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আর বাতাস মুখের মধ্যে বাধা পায় এবং নাক মুখ দিয়ে বেরিয়ে যায়, দেখো নাকের কথা বলতেছে, দেখছো? নাকের কথা বলতেছে, তাহলে এটা কি হবে দেখো? হ্যাঁ, নাসিক্য ব্যঞ্জন, যেহেতু নাকের কথা আসছে এখানে। আচ্ছা, নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জন ধ্বনি আছে? আমরা জানি কম্পিত ব্যঞ্জন ধ্বনি কোনটা? র, তাহলে কোনটা হবে? তার। আচ্ছা, তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোনটা? তালব্য, তালব্য ব্যঞ্জন ধ্বনিগুলো কি কি আমরা জানি? কি? চ থেকে কি? চ ছ জ জ, এটাই তো। তাহলে কোনটা হবে? চ ছ ঝড়। উচ্চারণ স্থান অনুসারে ঊষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি ভাগে বিভক্ত করা যায়? ঊষ্ম ব্যঞ্জন ধ্বনিকে দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়, ঊষ্ম ব্যঞ্জন। দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা? আমরা জানি কি? দন্তমূলীয়, তাহলে কি হবে? ন ন দিয়ে আছে না? হ্যাঁ, র। অল্প প্রাণ ব্যঞ্জন নিচের উদাহরণ। অল্প প্রাণ ব্যঞ্জন, অল্প প্রাণ মানে কি? এইচ হবে না, এইচ যদি না হয় তাহলে কোনটা হবে? দ। কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? ঘোষ, ঘোষ কোনটা ছিল? পরের গুলো। আবার কি বলতেছে? মহাপ্রাণ। দেখো এটা 23 সালের কোশ্চেন, তাহলে ঘোষ মহাপ্রাণ ভ। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনটা? ঘোষ মহাপ্রাণ, চিন্তা করো, ঘোষ মানে পরের তিনটার মধ্যে পড়বে। আবার বলতেছে কি? মহাপ্রাণ, তাহলে আমরা পরের তিনটায় কি কি আছে দেখি। এটা হবে না, যেহেতু এটা খ আছে। ধ ভ, আচ্ছা এটা হবে না, শেষ। এটাও হবে না, তার মানে আমার কি? ধই হবে 100%। যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ বাতাস কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয়, শীষ ধ্বনি সৃষ্টি করে, তাকে কি হবে? এটা কি হবে? শীষ ঊষ্ম ধ্বনি। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? বাতাস চাপের আধিক্য থাকে, তাহলে কি মহাপ্রাণ আছে? হ্যাঁ, মহাপ্রাণ ধ্বনি, কারণ এইচ উচ্চারণের সময় দেখো তো বাতাসের চাপের আধিক্য থাকে কিনা। কোন ধ্বনির উচ্চারণ, ক ধ্বনির উচ্চারণ স্থান কোনটা? ক, দেখো কণ্ঠ, এই কণ্ঠ আছে, আচ্ছা কণ্ঠ নাই, তাহলে কি হবে দেখি আমরা? অগ্রতালু, জিহ্বামূল। আচ্ছা, ক ধ্বনির উচ্চারণ জিহ্বামূল। ওষ্ঠধ্বনি কোনগুলা? প ফ ব ব ম, ওষ্ঠধ্বনি। ট বর্গীয় ধ্বনি নয় কোনটা? ট বর্গীয় ধ্বনি নয় আমরা জানি কি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে বলো ট বর্গীয় ধ্বনি নয় কোনটা? এটা দন্তন্য হবে, ট বর্গীয় ধ্বনি না। কোন ব্যঞ্জন ধ্বনির বর্গ সমূহের উচ্চারণ স্থান জিহ্বা মূল? জিহ্বার মূল থেকে কোনটা হবে? দন্তমূলীয়, আমরা ক খ গ গ। অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি কোনটা? অঘোষ বলতেছে, আবার মহাপ্রাণ বলতেছে, ওষ্ঠ বলতেছে। অঘোষ কোনটা? প্রথম দুইটা। মহাপ্রাণ বলতে কি হবে? তাহলে প্রথম দুইটার মধ্যে যেগুলো আছে। আবার কি? ওষ্ঠ, তার মানে দেখো অঘোষ, আমরা ওষ্ঠতে যাই, দেখো এটা ফ হবে, আছে ফ,
হ্যাঁ ফ। অঘোষ মহাপ্রাচার, এইগুলো ধ্বনির উচ্চারণ। এবার আমরা একটু অষ্টম পরিচ্ছেদে যাই, কি কি আছে দেখো, একবারে সহজ। দেখো বাংলা ভাষায় 37টা মূল ধ্বনি আছে, 50টা মূল বর্ণ আছে, আমরা পড়ছি এটা। হ্যাঁ, তারপর দেখো ধ্বনি থেকে বর্ণ সৃষ্টি হয় না, বরং ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। কি বলা হচ্ছে? ধ্বনির লিখিত রূপটা বর্ণ, ধ্বনি থেকে বর্ণ সৃষ্টি হয় না। তুমি ধরো হিন্দি বুঝো কিন্তু হিন্দি লিখতে পারো না, তার মানে কি তুমি স্বাক্ষর জ্ঞানওয়ালা না। বুঝতে পারছো বিষয়টা? আমরা বলি না সাক্ষরতার হার, সাক্ষরতা মানে কি শুধু বুঝা না, লিখতে পারা। যদি বুঝাটাই যদি সাক্ষরতা হইতো তাহলে তো বাংলাদেশে কেউই মূর্খ নেই, সবাই শিক্ষিত। আমরা যে কথা বলি তা বর্ণ হবে না, কিন্তু কথাগুলো যদি লিখে প্রকাশ করি সেটাই কি হবে? বর্ণ। ধ্বনির যে অংশটি কেবল লিখিত সংকেতে প্রকাশ করা যায় সেটাই কি? বর্ণ। এই জন্য দেখো উপভাষা যেগুলা, এগুলা কিন্তু শুধু ধ্বনি, এগুলা কিন্তু লেখা না। উপভাষা যেগুলো, এগুলা কি শুধু ধ্বনি, এগুলাকে আমরা লিখিত রূপ হিসাবে ধরতে পারি না। এই যে টাকারে বলে টেয়া, কিন্তু কোথাও কিন্তু লেখার মধ্যে টেয়া শব্দটা আনে না। পাঁচরে বলে হাঁস টেয়া, হ্যাঁ হাঁস লেখে না, লেখে কিন্তু পাঁচই। এবার দেখো বাংলা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটা? 39টা। ব্যঞ্জন ধ্বনি কটা? 30টা। ওই যে একটু আগে দেখালাম না, দেখো মধ্যন্ন দন্তন্য মিলে একটা হয়েছে, অন্তস্থীয় জ মিলা বর্গীয় জ মিলে একটা হয়েছে, মধ্যন্ন তালব্য মিলে একটা হয়েছে। এটা একটা উদাহরণ আর কি। এবার দেখো স্বরবর্ণের উচ্চারণ, তোমার বই অনুসারে দেখো স্বরবর্ণের উচ্চারণ দুই রকম, দেখো অনেকগুলা। স্বরে অ, এটা দুই রকম উচ্চারণ, এটা অ একটা ওর মতো, একটা অ একটা ওর মতো। এই যে ওর মতো হইলে এটা পড়বা তোমরা, এটা হচ্ছে বিবৃত, বিবৃত মানে মুখ খোলা। আর ওর মতো হইলে এটাকে আমরা বলি হচ্ছে সংবৃত। দেখো অনেক, এটার একরকম উচ্চারণ, অনাথ উচ্চারণ, কথা উচ্চারণ। আবার অতি, অদ্য, মন, দেখছো উচ্চারণগুলো কিন্তু ওর মতো। এ ধ্বনির দুই রকম উচ্চারণ, এর মতো হলে এটাকে বলে সংবৃত, আর এর মতো হলে এটাকে বলি আমরা বিবৃত। দেখো একটি, দেশ, এলো, এটা স্বাভাবিক উচ্চারণ আছে। একটা, বেলা, খেলা, দেখো এটা কিন্তু একটু অস্বাভাবিক উচ্চারণ হয়েছে। স্বরে আর উচ্চারণ আর মতোই হয়, এটা ঠিক আছে, কিন্তু দেখো জ প্লাস ইও এটার সাথে যদি আ যদি হয় তখন একটা জফলা হয়ে যায়। জ প্লাস ইও এটার সাথে যদি আ আসে সেটা উচ্চারণ একটা জফলা। জ্ঞান, দেখছো এই যে জ্ঞান, জ্ঞাত, জ্ঞাপন, দেখছো এরকম। রস্বী দীর্ঘের উচ্চারণ রস্যির মতো হয়, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আমি যেগুলা তোমার মানে বেশি মনে রাখতে হবে সেগুলো মার্ক করে দিচ্ছি তোমাকে। স্বরে অ, এ, আর এই যে এটা এটা রস্য দীর্ঘের উচ্চারণ রস্যর মতো হয়, কোনো ঝামেলা নাই। রি, ওই, ও, এগুলো একটাও ঝামেলা নাই। মানে এগুলো স্বাভাবিক উচ্চারণ, আমার এগুলা পড়ার মধ্যে কোনো জ্ঞানজাম তৈরি করবে না। এটা হচ্ছে স্বরবর্ণের উচ্চারণ। স্বরবর্ণের উচ্চারণের মধ্যে আমার অ, এ আর স্বরে আ, এর যে একটা ব্যতিক্রমী উচ্চারণ আছে এটা মনে রাখতে হবে। এবার দেখো তোমাদের ব্যঞ্জন বর্ণের উচ্চারণ, দেখো মধ্যন্নর উচ্চারণ কেমন হয়? দন্তন্যর মতো হয়, দেখছো মধ্যন্নর উচ্চারণ। ইন্টারের পড়া এটা, করুণা, চরণ। মধ্যন্ন স্বর উচ্চারণ হয় তালব্যস্বর মতো। আচ্ছা তালব্যস্ব আর মধ্যন্ন স্বর মধ্যে পার্থক্যটা বুঝো। কোনো জায়গায় যদি স, মানে এই যে আমরা আরবিতে সিন লিখি না, যেখানেই স উচ্চারণ হবে, স ঢাকায় ভাষাদের মতো সবাই সত্য কথা বলবে, যেখানেই স উচ্চারণ হবে সেখানে দন্ত স হবে উচ্চারণ। যেখানেই স উচ্চারণ সেটা কিসের মতো হবে? দন্তস্বর মতো হবে। এখন তুমি বানানে যে স দিয়ে লেখো না কেন, তুমি বানানে যে শয় দিয়ে লেখো না, দেখো খেয়াল করে, শ্রেণী আমি লিখছি তালব্যস্য, উচ্চারণ করতেছি দেখো দন্তস্বর মতো। শ্রোতা লিখছি তালব্যস্য, উচ্চারণ করতেছি দন্তস্বর মতো। শ্রাবণ দেখছো লিখছি তালব্যস্য, উচ্চারণ করতেছি দন্তস্ব। আবার দেখো আরবিতে আমরা শিন লিখি না, শিন, শিন, দেখো শিনের উচ্চারণটা কেমন? এস এইচ। তুমি যে স দিয়েই বানান লেখো না কেন, যে স দিয়ে লেখো, উচ্চারণ যদি স্বর মতো হয় স, তাহলে তোমাকে হচ্ছে তালব্যস্য দিতে হবে। আবার বলতেছি, বানানে যেই সই লেখো না কেন, উচ্চারণ যদি স্বর মতো হয় তোমাকে কি করতে হবে? তালব্যস্য দিতে হবে। যেমন দেখো মশলা, সাজা, সাক্ষাৎ, তুমি কিন্তু মশলা বলতে পারবে না, সাক্ষাৎ বলতে পারবে না। মশলা, সাজা, সাক্ষাৎ, বুঝা গেছে বিষয়টা? এই জন্যই দেখো মূর্ধন্য স্বর উচ্চারণটা কেমন হয়? তালব্যস্যের মতো হয়। মূর্ধন্য স্বর উচ্চারণটা কিন্তু তালব্যস্যের মতোই হইতেছে। আবার ধরো আমি লিখলাম, দেখো সবাই লিখছি কিন্তু মূর্ধন্য স, কিন্তু উচ্চারণ করতেছি দেখো তালব্যস্যের মতো। কিন্তু আবার যদি দেখো বস্তি লিখছিও কি তোমার তার দন্তস্ব, উচ্চারণটা কি হচ্ছে? দন্তস্বর মতো করতেছি। তারপর ধরো শুধু, শুধু মধ্যে দেখো লিখছিও তালব্যস্য, উচ্চারণও করতেছি তালব্যস্যর মতো। কথাটা কি বুঝতে পারছো বিষয়টা? এবার দেখো বফলা, এটা যদি শব্দের শুরুতে যদি উচ্চারণ হয় বফলা, এটার কোনো উচ্চারণই হয় না, দেখছো স্বাধীন, স্বার্থ।
বফলা শব্দের শুরুতে কোনো উচ্চারণই হয় না। বফলা যদি শব্দের মধ্যে বা শেষে যদি হয় তাহলে দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে বুঝো, দুইবার উচ্চারণ হবে। বফলা শব্দের মধ্যে বা শেষে হলে দুইবার উচ্চারণ, যেমন বিদ্যান, দ্বিত্ব, দেখছো তটা দুইবার উচ্চারণ করতেছি। আরবিতে আমরা তাসদিদ পড়ছি না, তাসদিদের মতো করে অনেকটা। মফলা, এটা যদি কোনো জায়গায় যদি উচ্চারণ না হয় মফলা, তাহলে দেখো একটা চন্দ্রবিন্দু উচ্চারণ হবে। মফলা যদি কোথাও উচ্চারণ যদি না হয় তাহলে কি হবে, একটা চন্দ্রবিন্দু হবে। এই জন্য মনে রাখবা, দেখো মফলা যদি শব্দের শুরুতে আসে তাহলে তার কোনো উচ্চারণ নাই। দেখো স্মরণ, মফলার কোনো উচ্চারণ নাই, এই জন্য দেখো আমরা একটা চন্দ্রবিন্দু দিচ্ছি। দেখছো শ্মশান, দেখো মফলার কোনো উচ্চারণ নাই, আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি। স্মৃতি, মফলার উচ্চারণ নাই, আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি। বুঝা গেছে বিষয়টা? যেখানেই মফলার উচ্চারণ হবে না সেই জায়গায় একটা চন্দ্রবিন্দু হবে। সেম দেখো মফলা যদি শব্দের মধ্যে বা শেষে হয় দ্বিত্ব হয়। দেখো ময়ের তো উচ্চারণ হচ্ছে না, দ্বিত্ব হচ্ছে, কিন্তু ময়ের উচ্চারণ হচ্ছে না। এই দেখো আত্মীয়, দেখছো এই যে চন্দ্রবিন্দু। পদ্ম, দেখছো উচ্চারণ হচ্ছে না, চন্দ্রবিন্দু। গ্রীষ্ম, দেখছো উচ্চারণ হচ্ছে না, আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি। এবার দেখো গ ন ল ম এর সাথে যদি মফলা যদি হয় তাহলে দেখো উচ্চারণটা বহাল থাকে। যেহেতু উচ্চারণ বহাল থাকে এই জন্য কিন্তু আমরা চন্দ্রবিন্দু দিতে পারবো না। যেহেতু উচ্চারণ কি আছে, বহাল আছে, আমরা কি করতে পারবো না, চন্দ্রবিন্দু দিতে পারবো না। এই দেখো যুগ্ম, এটা কিন্তু চন্দ্রবিন্দু হবে না। উন্মেষ, গুল্ম, দেখছো চন্দ্রবিন্দু কিন্তু হবে না। কথাটা কি বুঝতে পারছো? আবারও বলতেছি, বফলার যখন শব্দের শুরুতে আসে তার কোনো উচ্চারণ হয় না। শব্দের মধ্যে বা শেষে যখন থাকে তখন একটা দ্বিত্ব উচ্চারণ হয়। মফলা এটাও শব্দের শুরুতে যখন থাকে বা মধ্যে বা শেষে থাকে সাধারণত উচ্চারণ হয় না। যেখানে মফলার উচ্চারণ হবে না ওই জায়গায় তোমরা একটা চন্দ্রবিন্দু দিবা। কিন্তু কোথাও যদি ময়ের উচ্চারণ হয়, যেমন যুগ্ম, উন্মেষ, সেখানে কিন্তু আবার চন্দ্রবিন্দু দিও না। তোমাদের বইতে অনেক সংক্ষিপ্ত আকারে দেওয়া এটা। এবার দেখো অন্তস্থীয় জ, এটার উচ্চারণটা বর্গীয় জর মতো হয়। অন্তস্থীয় যখন, কার্য, দেখছো বর্গীয় জর মতো হয়েছে। এবার দেখো জফলার পরে যদি রস্যই থাকে তাহলে উচ্চারণটা হয় এর মতো হয়। জফলার পরে যদি রস্যই থাকে মানে ই উচ্চারণ যদি থাকে তাহলে উচ্চারণটা কিভাবে হবে, এর মতো হবে। যেমন দেখো এই যে ব্যতীত, দেখছো এই যে জফলার পরে, বা ব্যক্তি, দেখো জফলার পরে রস্যই আসছে এই জন্য দেখছো এর উচ্চারণ হয়েছে। কিন্তু জফলার পরে যদি অন্য কোনো ব্যঞ্জন বর্ণ যদি হয়, এ যদি না হয় তাহলে উচ্চারণটা এর মতো হয়। এ, দেখো জফলার পরে ব্যঞ্জন বর্ণ আসছে ব্যথা, ব্যবহার, দেখছো এই যে এর মতো উচ্চারণ হয়েছে। আবার জফলা যদি শব্দের মধ্যে বা শেষে যদি বসে তাহলে দ্বিত্ব হয় জফলা। যেমন দেখো বিদ্যা, অদ্য, ইত্যাদি ইত্যাদি। জফলা যদি কখনো যুক্ত বর্ণের সাথে যদি হয়, যুক্ত বর্ণের সাথে, তাহলে তার উচ্চারণই হয় না কোনো, যুক্ত বর্ণের সাথে যদি হলে। যেমন দেখো সন্ধ্যা, দেখছো জফলা কোনো উচ্চারণই আমরা করি না, সন্ধ্যা। স্বাস্থ্য, দেখো জফলা কোনো উচ্চারণই নাই। আর দেখছো স্বাস্থ্য কিভাবে আমরা এস এইচ আর এস এর বিষয়টা দেখতেছি, আমরা কিন্তু স্বাস্থ্য বলতেছি না। রফলা শব্দের মধ্যে বা শেষে যদি হয় দ্বিত্ব হয়, যেমন মাত্র, বিদ্রোহ, যাত্রী ইত্যাদি। দেখছো অন্তস্থীয় জ আছে এই জন্য আমরা বর্গীয় জ দিছি। আর রফলা যদি যুক্ত বর্ণের সাথে হয় তাহলে কোনো দ্বিত্ব হবে না, যেমন কেন্দ্র, শাস্ত্র, বস্ত্র ইত্যাদি। তোমাদের বইতে এই তথ্যগুলা অনেক সংক্ষিপ্ত আকারে দেওয়া, ঠিক আছে? তো অনেক কিছু তোমরা হয়তো বুঝতে পারবে না, মুখস্থ করে যাবে। ভাই মুখস্থ করা দরকার নেই, এই চারটা মনে রাখতে হবে তোমাদের। এই চারটা মনে রাখলেই হবে। দেখো মধ্যন্নর উচ্চারণ দন্তন্যর মতো হয়। মধ্যন্য স, ওই যে এস এইচ আর এস এর বিষয়টা বললাম। বফলা যদি শব্দের শুরুতে হয় কোনো উচ্চারণ নাই, শব্দের মধ্যে বা শেষ হলে দ্বিত্ব হয়। মফলাও শব্দের শুরুতে হলে কোনো উচ্চারণ থাকে না এবং কি মধ্যে হলে দ্বিত্ব হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, মফলার যেখানে উচ্চারণ হবে না সে জায়গায় আমরা কি করবো, একটা চন্দ্রবিন্দু দিব, যেটা দেখাইলাম। আর যেখানে মফলার উচ্চারণ হবে সে জায়গায় কিন্তু আবার চন্দ্রবিন্দু দিও না। অন্তস্থীয় জ্বর উচ্চারণটা বর্গীয় জ্বর মতো হয়, দেখছো উদাহরণ সহ। জফলার পরে রস্যই থাকলে উচ্চারণটা এর মতো হয়, শব্দ বুঝে তুমি উচ্চারণ করবা। জফলার পরে যদি অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকে মানে রস্যই যদি না থাকে তাহলে উচ্চারণটা কি এর মতো হয়। জফলা যদি শব্দের মধ্যে বা শেষে যদি থাকে তাহলে দ্বিত্ব হয়। কিন্তু দেখো এই যে এগুলো আছে না সব শব্দের শুরুতে, দেখছো, আর মধ্যে বা শেষে হলে কি হয়, দ্বিত্ব হয়। জফলা যদি যুক্ত বর্ণের সাথে হয় তার কোনো উচ্চারণই হয় না। রফলা দেখছো দ্বিত্ব হয়, রফলা আবার কি দ্বিত্ব হয় না যদি যুক্ত বর্ণের সাথে হয়। পুরা অষ্টম পরিচ্ছেদের মূল কথা হচ্ছে এগুলাই, বুঝছো? তুমি মিলায় দেখবা এগুলোই আলোচনা করছে, কিন্তু দেখবা অনেক মানে হচ্ছে মানে কথাবার্তা বলে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তুমি দেখবা যে শুধু এটার মধ্যে উচ্চারণে কি হবে, তাহলেও বশ্যই হবে, কারণ এস এইচ এর মতো উচ্চারণ। স্বার্থ, এখানে আবার উচ্চারণে কি হবে, তালব বশ্যই হবে, কারণ কি লেক্সি দন্তস্য উচ্চারণ করতেছি তালব বস্য মতো। আবার আস্তানা,
দন্ত স দিয়ে লিখতেছি, দন্ত স দিয়ে উচ্চারণ করতেছি, কারণ কি এস এইচ আর এস এর বিষয়টা। এবার আর প্রস্তুতে চলে যায়। দেখো দৃশ্য, এর শুদ্ধ উচ্চারণ কোনটা দেখো তো? দৃশ্য। আমরা জানি জফলা থাকলে দ্বিত্ব হয়, ঠিক না? তো দ্বিত্ব হইলে কোনটা হবে বলো তো? এটা 4 নম্বরটা হবে, দ্বিত্ব। হরিণ শব্দের উচ্চারণ করে দেখো, মূর্ধন্য আছে তাহলে কি হবে? দন্তন্য হয়ে যাবে। দেখো তো হরিণ শব্দের মধ্যে এই দুইটা তো বাদ, এই দুইটা বাদ। এবার দেখো হরিণ, হর মধ্যে একটা ওর উচ্চারণ আছে, দেখছো? এই জন্য 2 নম্বরটা হবে। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ নিচের কোন শব্দ? স্বাভাবিক মানে বুঝো এ এর মতোই উচ্চারণ হয়েছে, এর মতো না। তাহলে কোনটা হবে বলো তো? একটা, বেলা, খেলা, দেশ, কোনটা হবে? আমার মনে হয় দেশটা হবে, দেশ। কারণ এইটার উচ্চারণ হচ্ছে একটা, এটার উচ্চারণ হচ্ছে একটা, কিন্তু একটি হলে ভিন্ন। পক্ষ, এই শব্দের সঠিক উচ্চারণ কোনটা? পক্ষ। ক্ষিয় আছে না? ক্ষিয়, ক্ষিয় শব্দের মাঝখানে থাকলে এটা ক যোগ হসন্ত হয়, ক্ষিয় শব্দের মাঝখানে থাকলে। তাহলে কোনটা হবে? এইটা বাদ, এইটা বাদ, তাহলে ক যোগ হসন্ত, তাহলে রাইট অ্যান্সার হবে এইটা। কারণ ক্ষিয়র কারণে ও হয়ে যায়, যেটা তোমরা ইন্টারে পড়বা, তোমাদের বইতে তথ্য অসম্পূর্ণ দেওয়া আছে। আচ্ছা, পদ্ম, এর সঠিক উচ্চারণ কোনটা? তুমি আগে দেখো যে এখানে একটা মফলা আছে, তো তুমি দেখো চন্দ্রবিন্দু কোথায় কোথায় দেয় নাই, দেখো এটাতেও দেয় নাই, দেয় নাই, দেয় নাই, বাস। তাহলে উচ্চারণ কিটা হবে? আবার গ নম্বরটাই হবে অ্যান্সার। আচ্ছা, বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে কোন তথ্যটি ভুল? দেখো অন্তস্থীয় জ্বর উচ্চারণ বর্গীয় জ্বর মতো, ঠিক আছে। মূর্ধন্যস্ব দন্তন্যস্বর মতোই হয়, আবার সরি তালব্যস্বর মতো হয়, দন্তস্বর মতো হয়। এটা দেখো একই কথায়, জ বর্ণের উচ্চারণ সবসময় দন্তস্ব হয়, তার মানে এই জিনিসটাই ভুল। জয়ের উচ্চারণ কখনোই কি হয় না? দন্তস্বর মতো হয় না। ওই বর্ণের উচ্চারণটা কেমন? ওই, দেখো তো কোনটা হবে? ওই 2 নম্বরটা, ওই। রফলা কখন দ্বিতীয় উচ্চারণ হয় বলতো? রফলা যখন কি হয়? শব্দের মধ্যে বা শেষে হয়। শব্দের মধ্যে বা শেষে যখন হয় তখন কি হবে? দ্বিতীয়, সরি আমরা বলছি রফলা কখন উচ্চারণ দ্বিতীয় হয় না, সরি রফলা কখন উচ্চারণ দ্বিতীয় হয় না, তাহলে কি এটা হবে? যেমন দেখো কি দেখলাম, শ্রম, দেখছো কোনো দ্বিতীয় উচ্চারণ হচ্ছে না এখানে। ত্বক, এর উচ্চারণ কোনটা? ত্বক, দেখো শেষে থেমে যাচ্ছে, ত্বক। দেখো আমরা জানি বফলার উচ্চারণ হয় না, তার মানে এটা বাদ। তুকো তো এমনি বাদ, এটা বাদ, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? ত্বক। কারণ শব্দের শুরুতে বফলার কোনো উচ্চারণ হয় না। যেমন আমি লিখলাম স্বাধীন, তাহলে কি হবে উচ্চারণটা? স্বাধীন, এভাবে না, এভাবে। দেখছো? শ্রমিক শব্দের উচ্চারণ কোন স দিয়ে হবে? তোমরা দেখো তো এটা কি এস নাকি এস এইচ? মানে আমরা কি শ্রমিক বলি না শ্রমিক বলি? আমার মনে হচ্ছে এটা এস দিয়ে উচ্চারণ করতেছি, তার মানে কি কি বাদ হবে? এটা বাদ গেল 1 নম্বর। এখন দেখো শ্রমিক, শ্রমিক আমরা দেখি স্বর ফলে ওকার লাগবে, শ্রমিক, শ্রমিক, তাহলে আমাদের এইটা আর এইটা দুইটাই সেম, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? দুইটাই হবে, ঠিক আছে। এখানে যদিও বানানটা ইয়ে করছে, রাইট অ্যান্সার কিন্তু এই এখানে এটা, এই অপশনটা ঠিক আছে। এ বর্ণের উচ্চারণ কয় রকম? 2 রকম। আমরা জানি কি কি বলতো? এ এর মতো হইতে পারে, অথবা কি এ এর মতো হইতে পারে, এই 2 রকম। আচ্ছা, আধুনিক স্বাভাবিক উচ্চারণ নেই কোনটাতে? মনে আছে আধুনিক স্বাভাবিক উচ্চারণ থাকে না কোনটাতে? যখন কি জ প্লাস, এই যে জ প্লাস ইও এরকম থাকে, যখন জ প্লাস ইওর সাথে যখন আধুনিটা থাকে, তাহলে কি হবে? জ্ঞাপন। কোনটির স্পর্শে কণ্ঠধ্বনির উচ্চারণ হয়? কোনটি স্পর্শে কণ্ঠধ্বনির উচ্চারণ হয়? চন্দ্রবিন্দু দেখো, তালু ও জিহ্বা। আচ্ছা, এটা অন্য টপিক থেকে আসছে। বফলার উচ্চারণ নাই কোন শব্দে? দেখো তো বফলার উচ্চারণ নেই কোন শব্দে? আমরা দেখতেছি, দেখো আমরা জানি শব্দের শুরুতে বফলার কোনো উচ্চারণ হয় না, শব্দের শুরুতে, তাহলে স্বাধীন। শব্দের শুরুতে বফলার উচ্চারণ হয় না, আর শব্দের মধ্যে বা শেষে বফলার উচ্চারণ দ্বিত্ব হয়। কোন শব্দে এ বর্ণের এ উচ্চারণ হয়েছে? এ, এটা মনে রাখবা এই জিনিসটা, হ্যাঁ। এই উচ্চারণটা কিন্তু একটি, এটা, আর এইটার উচ্চারণ কিন্তু একটি। তোমরা কিন্তু হসন্ত দিবা, ইন্টারে পড়লে এটা ভালো বুঝবা, একটা। ইন্টারে যদি তোমরা ক্লাস করো তাহলে ভালো বুঝবা। শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে সেটা ব্যঞ্জন উচ্চারণ কি হয় বলতো? দ্বিত্ব হয়, আমরা পড়লাম না? যেমন দেখো এই যে বিশ্বাস, দেখছো কয়বার উচ্চারণ করতে হইতেছে? 2 বার, দেখছো? বিশ্বাস। অতি শব্দের সঠিক উচ্চারণ কোনটা? অতি, দেখো অটা ওর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে কি হবে? 3 নম্বরটা, অতি। ঔষধ, এই শব্দের উচ্চারণ কোনটা? দেখো ঔষধ, তুমি আগে দেখো এখানে কি আসছে? মূর্ধন্য স আসছে। মূর্ধন্য স্বর উচ্চারণ কিসের মতো হয়? তালব্যস্বর মতো হয় মূর্ধন্য স্বর উচ্চারণ। তার মানে দেখো এইটা বাদ দিয়ে দিলাম আমরা, এইটা বাদ,
এইটাও বাদ। এবার দেখো ঔষধ, আমরা জানি ওইখানে ও আর এখানে ও, বাদ। রাইট অ্যান্সার কোনটা হবে? খ। বুঝা গেছে বিষয়টা। মাত্রাহীন, অর্ধমাত্রা ও পূর্ণমাত্রার সংখ্যা কত? আমরা জানি মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা। অর্ধমাত্রা কয়টা? 8টা। তাহলে বাকি রইল কোনটা? 32টা। তাহলে কি 10 8 32, 10 8 32। কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহের উচ্চারণ অগ্র তালু? কি হবে অ্যান্সার? চ ছ জ জ, মানে তালব্য বর্ণ। এটা বলা হচ্ছে তালব্য বর্ণর ক্ষেত্রে, তালব্য বর্ণ। একটি মাত্র ধ্বনি বিশিষ্ট শব্দে সবসময় কি হয়? এটা রস্য হয়। একটি মাত্র ধ্বনি, যেমন আমি বললাম দিন, এটার উচ্চারণটা কি হবে? দিন, এভাবে, ঠিক আছে? এটা রস্য মানে দীর্ঘ হয় আর কি, বলতেছে এটা। আচ্ছা, উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে কোন ধ্বনির যোগ করা হয় উচ্চারণের সুবিধার জন্য? মানে বুঝাচ্ছে এরকম, ব্যঞ্জন বর্ণের সাথে আমরা পড়ছি না প্রত্যেকটা কনসোনেন্টের মধ্যে একটা ভাওয়েল থাকে, এখন বলতেছে কোন ভাওয়েলটা থাকে। রাইট অ্যান্সারটা হবে কি? অ। রাইট অ্যান্সারটা কি? অ, ঠিক না? সবগুলা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরে অ আছে। এই হচ্ছে তোমাদের কি অষ্টম পরিচ্ছেদ আজকে খতম করা হইল। মানে ধ্বনি, বর্ণ, ভাষা রিলেটেড যত থিওরিক্যাল তথ্যগুলো আছে সবগুলাই শেষ, মোটামুটি A to Z সবকিছু শেষ করা হয়েছে। তো তোমরা অবশ্যই ক্লাসের পাশাপাশি স্লাইডগুলো দেখবা, হতাশ হওয়ার কিছু নেই। এরপর থেকে যে ক্লাসগুলো হবে এটা অনেক কিছু বুঝার বিষয় আছে। মানে ইংরেজি গ্রামার যেমন বুঝে বুঝে পড়ো, বাংলা ব্যাকরণটা এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। আর আশা করি এই ক্লাসগুলো দেখে তোমার কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো যাক, সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ক্লাসে। আর এই ক্লাসগুলো যেহেতু সবার জন্য উন্মুক্ত, তোমরা চেষ্টা করবা বেশি বেশি স্টুডেন্টদের সাথে ক্লাসগুলো যেন শেয়ার করতে পারো। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।